কেবি একাডেমি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমি কাজল দাস। আজ আমি যে টপিকটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ইউজিসি নেট হিস্ট্রির সিলেবাস ডিসকাশন। চলো ভিডিও শুরু করা যাক। এখানে আমি বলি প্রথমেই যে পুরো সিলেবাসটাকে আমি টোটাল যে 10টা ইউনিট আছে সেই 10টা ইউনিটটাকে আমি আমার মতো করে টপিক ওয়াইজ ভাগ করেছি এবং সেটার ইংলিশ এবং বাংলা দুটো ল্যাঙ্গুয়েজে আমি সেটা করেছি। আর সেই বিষয়টা নিয়েই আমি আজকে ডিসকাশনটা করব। আর এই পিপিটিটা পুরোটা যদি কেউ পেতে চাও তাহলে আমাদের যে টেলিগ্রাম গ্রুপ করা আছে তার ডেসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া আছে, সেখানে জয়েন করে সেখানে পুরো পিপিটিটা আমি দিয়ে দেবো। তো যারা নিতে চাও বা পরবর্তী কোনো আপডেট পেতে বা কোনো ভিডিও আমি দিলে তার লিঙ্ক অবশ্যই সেই টেলিগ্রাম গ্রুপে আমি দিয়ে দেবো, তো সেখানে অবশ্যই জয়েন করতে পারো। তো প্রথম যে ইউনিট সেটাকে আমি দেখলেই বুঝতে পারবে যে এনসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি। এটা মোটামুটিভাবে একবারে আর্লি সময় থেকে শুরু করে 6th সেঞ্চুরি বিসি পর্যন্ত এটা আছে। তো সেটাকে আমি এনসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি পার্ট 1 করে করেছি। আমি বাংলাটা ডিসকাশন করছি, ইংলিশটা সকলের কাছেই হাতে আছে, দেখে নাও একবার। বাংলাটা বলি সেটাই বেস্ট হবে। তো এখানে টোটাল যে পুরো ইউনিটটাকে মোটামুটি 9টা টপিকে আমি ভাগ করেছি। প্রথমে একবারেই উৎস বলতে প্রত্নতাত্ত্বিক উৎস, অনুসন্ধান, খনন, শিলালিপি, মুদ্রা, প্রত্নতাত্ত্বিক স্থানের কিভাবে সময়কাল নির্ধারণ করা হয়, এই বিষয়টা থাকছে। তারপরে 2 নম্বর টপিক সাহিত্যিক উপাদান। 3 নম্বর টপিক আমরা যদি দেখি তাহলে গ্রিক, চীনা এবং আরবিদের যে সমস্ত বিবরণ, অবশ্যই সেটা সাহিত্যিক উপাদানের মধ্যেই পড়ছে, যে বৈদেশিক বিবরণ সেই অংশটা। তারপরে আমাদের মোটামুটিভাবে নব্যপ্রস্তর, তাম্রপ্রস্তর, এই সমস্ত যুগের যে ধারণা। এখানে বলে রাখি, এখানে নিওলিথিক অ্যান্ড চ্যালকোলিথিক সিলেবাসে মানে উল্লেখ আছে, কিন্তু প্যালিওলিথিক, মেসোলিথিক দুটো থেকেই কোয়েশ্চান আছে। সুতরাং এখানে নব্যপ্রস্তর বা নিওলিথিক দেওয়া আছে মানে যে নিওলিথিক থেকে কোয়েশ্চান আসবে সেটা তার আগের কোয়েশ্চান আসবে না, সেরকম কোনো ব্যাপার নেই। কিন্তু ভালো করে সিলেবাসটা যদি তোমরা খুঁটিয়ে দেখো তাহলে দেখবে ওখানে নিওলিথিক, চ্যালকোলিথিকই উল্লেখ আছে, প্যালিওলিথিক এবং মেসোলিথিকের কোনো উল্লেখ নেই। তো সেই সিলেবাসটাকেই আমি এখানে কপি করেছি। সুতরাং আমি এখানে নিওলিথিক এবং চ্যালকোলিথিকটাই দিয়েছি, কিন্তু প্যালিওলিথিক, মেসোলিথিক দুটো থেকেই কোয়েশ্চান আসে এবং হিউজ কোয়েশ্চান আসে। আমি যখন পরবর্তী ভিডিও এবং PYQ যখন করাবো তখন দেখতে পাবে, ঠিক আছে। নেক্সট সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা, তার পুরো ডিটেলস, উৎপত্তি কিভাবে হয়েছিল, বিস্তার কি, প্রধান কেন্দ্র কি, কি শিল্প সেখানে গড়ে উঠেছিল, বৈদেশিক বাণিজ্য কীরকম ছিল, ভারতের প্রথম নগরায়ণ সম্পর্কে যে সমস্ত ঐতিহাসিকদের বক্তব্য, সেই বিষয়টা। তারপরে বৈদিক এবং পরবর্তী বৈদিক, লৌহযুগের সূচনা, মেগালিথ, খুব ভালো একটা জায়গা এটা, দক্ষিণ ভারতের মেগালিথ। এখান থেকে প্রচুর কোয়েশ্চান আসে, সকলে হয়তো জানো, বা যারা নতুন নেট পড়বে তাদেরকেও বলি এই জায়গাগুলো দেখে নিতে হবে, ঠিক আছে। তো এইভাবে 8 নম্বরে আমি মহাজনপদের যে জায়গাটা, 16টি মহাজনপদ গড়ে উঠেছিল 6th সেঞ্চুরি বিসি, সেই বিষয়টা বা ভারতের দ্বিতীয় নগরায়ণ। নেক্সট আমাদের যে প্রতিবাদী ধর্ম আন্দোলনের উদ্ভব হয়েছিল, জৈন, বৌদ্ধ ধর্ম এবং আজীবিক সম্প্রদায়, তাদের সম্পর্কে আমাদেরকে জানতে হবে। এইভাবে 9টা টপিকে টোটাল ইউনিট 1টাকে আমি ডিভাইড করেছি, ঠিক আছে। নেক্সট, এবং পুরোটাই কিন্তু নেটের সিলেবাসটাকেই কপি করা হয়েছে, ঠিক আছে। চিন্তার কোনো কারণ নেই, আমি নিজের মতো করে কিছু করিনি, পুরো নেটের সিলেবাসটাকে কপি করে আমি আমার মতো করে 9টা টপিকে এখানে ভাগ করেছি। নেক্সট ইউনিট 2টাকে আমি এনসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি 2 মানে 2 নম্বর ভাগ করেছি। এখানে মূলত আমাদের মগধের যে উত্থান সেখান থেকে শুরু করে গুপ্ত বা পোস্টগুপ্ত হর্ষবর্ধন এরা পর্যন্ত, যেটা প্রাচীন ভারতে আমাদের শেষ হচ্ছে সেই জায়গাটা, মানে 6th সেঞ্চুরি পর্যন্ত, ঠিক আছে। 6th সেঞ্চুরি বিসি টু 6th সেঞ্চুরি। তো বাংলাটা আমি বলি, এখানে টোটাল 12টা যে ইউনিট, 12টা ইউনিটের মধ্যে প্রথমে একবারেই মগধের উত্থান থেকে শুরু করে রাষ্ট্র থেকে সাম্রাজ্য, অর্থাৎ এর আগের ইউনিটে বা টপিকে যেটা আমরা দেখেছিলাম যে 16টা মহাজনপদ, তাদের মধ্যে থেকে আমরা সকলেই জানি যে মগধের উত্থান ঘটেছিল এবং রাজনৈতিক উত্থানটা ব্যাপক বিস্তার লাভ করেছিল। পরবর্তীকালে এনসিয়েন্ট ইন্ডিয়াটা পুরোটাই মগধ কেন্দ্রিকই
ছিল একবারে গুপ্ত যুগ পর্যন্ত। তো সেই বিষয়টাই, ঠিক আছে। তো মগধের উত্থান, তারপরে অশোকের অনুশাসন, ভাষা ও লিপি, মৌর্য শাসন ব্যবস্থা, সমাজ ও অর্থনীতি, অশোকের ধর্ম, তার প্রকৃতি, মৌর্য সাম্রাজ্যের পতন কিভাবে হয়েছিল সেইটা, মৌর্য শিল্প স্থাপত্য, তারপরে সাম্রাজ্যের বিলুপ্তি, আঞ্চলিক শক্তির উত্থান, বিশেষ করে ইন্দো গ্রিক এবং শুঙ্গ, তারপর সাতবাহন, কুষাণ, সক্ষত্রপ, সঙ্গম সাহিত্য কিভাবে কি হয়েছিল। যদিও সঙ্গম সাহিত্যটা আমরা কিছুটা অল্প বিস্তর পাবো আমরা সোর্সে, কিন্তু সোর্সের যে সঙ্গম সাহিত্য তার থেকে এখানে অনেক বেশি শাসন ব্যবস্থাটা, বিশেষ করে যে চোল, চেরা, পাণ্ড্যা যে ইয়েগুলো তোমার সঙ্গম এজে যে তিনটি রাজবংশ, সেই বিষয়টা নিয়ে এখানে ইন ডিটেলস আমাদেরকে পড়তে হবে। নেক্সট, তারপরে রোম ভারত বাণিজ্যের বিষয়টা এবং মহাযান বৌদ্ধ ধর্মের উদ্ভব, খারবেল জৈন ধর্ম, এই জায়গাটা আমাদের পাচ্ছে 8 নাম্বার টপিক। তারপরে মৌর্য পরবর্তী শিল্প স্থাপত্য, বিশেষ করে গান্ধার, মথুরা এবং অমরাবতী, ঠিক আছে। এরপরে চলে আসছে একবারেই গুপ্ত বা কাটক যুগ বা গুপ্ত যুগ, ঠিক আছে। সেখানে আমরা পুরো গুপ্ত যুগের শাসন ব্যবস্থা, সমাজ কীরকম ছিল, কৃষি, অর্থনীতি, ভূমিদান, ভূমি রাজস্ব, এই বিষয়গুলো পুরো একবারে বিজ্ঞান, প্রযুক্তি, সমস্ত কিছু, জ্যোতির্বিদ্যা, গণিত, চিকিৎসা, সমস্ত কিছু গুপ্ত যুগের এই টপিকের মধ্যে চলে আসছে। নেক্সট 11 নম্বর টপিক আমি হর্ষবর্ধন এবং তার সময়কাল, বিশেষ করে হর্ষবর্ধন একটা হিউজ জায়গা, ঠিক আছে। তো সেই কারণে হর্ষবর্ধনটাকে আলাদা একটা টপিক করা হয়েছে। এবং তারপর অন্ধ্রপ্রদেশের সালঙ্কায়ন এবং বিষ্ণুকুণ্ডিন বংশ, এটা নেটের সিলেবাসে আছে, তো এই জায়গাটা আমাদেরকে দেখে নিতে হবে। তো এই গেল ইউনিট 2। নেক্সট, হিস্ট্রি অফ আর্লি মিডিয়েভাল ইন্ডিয়া, ঠিক আছে। মজার কথা, এই টপিকটা বা এই জায়গাটা আমি যখন নিজেও নেট পড়েছিলাম বা নেটের যখন প্রিপারেশন নিতাম, তখন এই জায়গাটাকে সব থেকে বেশি ভয় পেতাম। আমি আমার স্টুডেন্টদেরকে বলি এটা খোলাখুলি, তার কারণ এই জায়গার উপরে সোর্স কিন্তু খুব কম আমাদের কাছে। মানে প্রাচীন ভারত বলতে আমরা ওই 600 পর্যন্ত বা গুপ্ত যুগ পর্যন্ত হিউজ পড়াশোনা করি, কিন্তু তারপর ওই যে 600 থেকে 1200 এই জায়গার উপরে যেহেতু আমাদের কাছে বইয়ের সংখ্যা খুব কম, তো সেই কারণে আমরা এই জায়গার উপরে পড়াশোনাটা একবারেই আমাদের লুজ করে ফেলি, ঠিক আছে। কিন্তু যদি ভালো করে তোমরা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চান দেখো, তাহলে দেখবে এখান থেকে কোয়েশ্চান কিন্তু হিউজ আসে এবং এখানের কোয়েশ্চানগুলো কিন্তু অনেক সহজ হয় তুলনামূলক, যেহেতু সেইভাবে ইয়েটা নেই, সোর্সটা সেইভাবে পাওয়া যায় না। যদিও এখন আর্লি মিডিয়েভাল ইন্ডিয়ার উপরে প্রচুর কাজ হয়েছে, প্রচুর বইও আছে, তো কিন্তু তবুও এখানে যে কোয়েশ্চানগুলো হয় সেগুলো অনেকটাই সহজ আমার মনে হয়েছে। তো যেটা আমি বলতে চাইবো, আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে চাইবো সকলকে, যে অংশটা বা বিশেষ করে এই অংশটার ক্ষেত্রে যেহেতু আমাদের খুব জটিল মনে হয়, এই অংশটা যদি কেউ ভালো করে পড়াশোনা করো, এখানে কিন্তু কোয়েশ্চানগুলো অনেকটাই ইনফরমেটিভ এবং ডিরেক্ট কোয়েশ্চান থাকে, করতে পারবে সকলেই, ঠিক আছে। একবার দেখে নিই পুরো ইয়েটা। টোটাল 13টা টপিকে আমি ভাগ করেছি। প্রথমেই একবারে আঞ্চলিক রাজ্যের উত্থান, দাক্ষিণাত্য, দাক্ষিণাত্যে কী কী, গঙ্গা, কদম্ব, পশ্চিম ও পূর্ব চালুক্য, রাষ্ট্রকূট, কল্যাণী চালুক্য, কাকাতীয়, হৈসল, যাদব, এই প্রত্যেকটা রাজবংশ সম্পর্কে ইন ডিটেলস না হলেও একটা মোটামুটি ওভারভিউ, একটা ধারণা দরকার, ঠিক আছে। নেক্সট, দক্ষিণ ভারতের রাজ্য, বিশেষ করে পল্লব, চের, চোল এবং পাণ্ড্য, এই দুটোর মধ্যে পল্লব আর চোল ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। নেটের ক্ষেত্রে দেখবে চোল থেকে কোয়েশ্চান একটা দুটো আসেই, পল্লব থেকে, বিশেষ করে পল্লবদের শিল্প স্থাপত্যের যে বিষয়টা, সেখান থেকে কোয়েশ্চান কিন্তু হিউজ পরিমাণে আসে, ঠিক আছে। তো এই জায়গাগুলো একটু দেখতে হবে। নেক্সট, পূর্ব ভারতের রাজ্য, বিশেষ করে বাংলার পাল ও সেন, কামরূপের বর্মন, ওড়িশার ভৌমরাকর এবং সোমবংশী, বিশেষ করে এখানে এই টপিকটার মধ্যে বাংলার পাল এবং সেন, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা। বিশেষ যে বিরাট কিছু কোয়েশ্চান আসে ভিতর থেকে তা কিন্তু নয়, একবারে বেশি কোয়েশ্চান আসে। অনেকেই হয়তো নেটের PYQ দেখেছো, তো ওই জায়গাগুলো একটু দেখলেই কিন্তু এখান থেকে কোয়েশ্চানের অ্যান্সারগুলো আমার মনে হয় করা যাবে। যেটা এনসিয়েন্ট ইন্ডিয়ার আদার্স যে পার্টগুলো আছে, সেখানে কিন্তু কোয়েশ্চান করা অনেকটাই ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়, কিন্তু এই ইউনিটটা আমার মনে হয় অনেকটাই সহজ এবং সকলের কাছে অনেক সহজেই এখান থেকে কিন্তু মার্কস তুলতে পারবে তোমরা। নেক্সট, পশ্চিম ভারতের রাজ্য, বল্লভীর মৈত্র, গুজরাটের চালুক্য, উত্তর ভারতের ক্ষেত্রে আমরা দেখব গুর্জ প্রতিহার, কালচুরি চেদি, গহরবাল এবং পরমার, মানে রাজপুতদের যে উত্থান সেই জায়গাটা। নেক্সট, আদি মধ্যযুগীয় ভারতের বৈশিষ্ট্য, প্রশাসন, রাজনৈতিক কাঠামো, রাজপদকে বৈধ প্রধান। তারপরে আমরা পাচ্ছি কৃষি অর্থনীতি, সেখানে ভূমিদান, উৎপাদন,
সম্পর্কের পরিবর্তন, এই জায়গাগুলা কারেন্সি সিস্টেম, তোমার মুদ্রা, কর ব্যবস্থা কী ছিল, নগরায়নের যে ব্যাপারটা আমাদের এখানে আমরা পাচ্ছি। কেউ কেউ বলছে যে নগরের উদ্ভব ঘটছে, অনেক ঐতিহাসিক বলছে নগরের অবসান ঘটছে এবং স্বয়ংসম্পূর্ণ গ্রামীণ অর্থনীতি হচ্ছে। তাহলে সেই ডিবেটের যে জায়গাটা, সেই অংশটা। নেক্সট, ব্রাহ্মণ্য ধর্মের নানান বিকাশ ঘটছে, বিশেষ করে বৈষ্ণব এবং শৈব ধর্ম। আমরা দেখতে পাচ্ছি মাধবাচার্য, রামানুজাচার্য, শঙ্করাচার্যের উত্থান, তামিল ভক্তি আন্দোলন, এখান থেকে কোশ্চেন কিন্তু আসে প্রত্যেকটা নেটে, প্রত্যেকটা ইয়েতে কোশ্চেন আসে। নেক্সট, সমাজ, বর্ণ, জাতি সংখ্যা বৃদ্ধি এই সময়টাতে হচ্ছে। যখন আমি এই জায়গার উপরে ক্লাস নেব তখন আমি পুরো ইন ডিটেলস আলোচনা করব, এখন জাস্ট সিলেবাসটা দেখে নাও একবার। নেক্সট, শিক্ষা এবং শিক্ষা প্রতিষ্ঠান, অগ্রহার, মঠ, মহাবিহার শিক্ষার কেন্দ্র হিসাবে, এবং আঞ্চলিক ভাষার বিকাশ। তারপরে আদ্য মধ্যযুগীয় ভারতের রাষ্ট্র গঠনের বিতর্ক, অনেকেই সামন্ততান্ত্রিক মডেলের কথা বলছে, অনেকেই সেগমেন্টারি মডেলের কথা বলছে, অনেকে ইন্টিগ্রেটিভ বা সমন্বিত মডেলের কথা বলছে। এবং তারপর অবশ্যই আরব যোগাযোগ বা আরবদের সাথে যে সম্পর্ক বা আরবদের ভারত অভিযান, সেই অংশটা, সুলেমান প্রথম দিকে, তারপরে গজনভি, তারপরে আল বিরুনির বিবরণ, খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা। তাহলে এটা হয়ে গেল আমাদের আদি মধ্যযুগ বা ইউনিট 3। নেক্সট ইউনিট 4, এখান থেকে আমাদের মিডেভেল ইন্ডিয়ান হিস্ট্রি শুরু হচ্ছে। মিডেভেল ইন্ডিয়ার ক্ষেত্রে প্রথম যে ইউনিটটা ভালো করে যদি দেখো তাহলে দেখবে এটা পলিটিক্যাল হিস্ট্রিটাকে হাইলাইট করছে বা পলিটিক্যাল হিস্ট্রির কথা এখানে বলা হচ্ছে। পলিটিক্যাল হিস্ট্রির মধ্যে প্রথমেই একবারেই আমাদের ফার্স্ট টপিক যেটা, সেই টপিকে আমরা দেখব ইতিহাস চর্চা, অর্থাৎ তোমার যে মেনলি সোর্স আমাদের পাচ্ছি আমরা মধ্যযুগের ভারতের ইতিহাস জানতে, আমাদের যে সমস্ত সোর্সগুলো আমরা পাচ্ছি তার মধ্যে অনেক ফার্সি গ্রন্থ, সাহিত্যিক উপাদানের ক্ষেত্রে সংস্কৃত, আঞ্চলিক ভাষা, অনেক গ্রন্থ এই সময় লেখা হচ্ছে, সেগুলো খুব ইম্পর্টেন্ট এবং কোশ্চেন আসে, সকলেই আমরা জানি। বিদেশি পর্যটকদের বিবরণ থেকে প্রচুর কোশ্চেন আসে, প্রতিবারে একটা দুটো করে কোশ্চেন আসবেই নেটে, তো খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা, সোর্সটা এখানে। নেক্সট, ঘড়ি তুর্কিদের রাজনৈতিক বিকাশ, এখানে একবারেই খলজি থেকে শুরু করে লোদি বংশ পর্যন্ত, খলজি, তুগলক, সৈয়দ, লোদি, ঠিক আছে, মানে তোমার প্রথমে একবারেই তোমার ওই দাস বংশ থেকে শুরু হচ্ছে, মানে খলজি এখানে লেখা আছে। দিল্লি সুলতানিটা প্রথমেই দেখো, ঘড়ি ও তুর্কিদের রাজনৈতিক বিকাশ, তারপরে দিল্লি সুলতানি জায়গাটা, এটা পুরোটাই, ঠিক আছে। তারপর মুঘল সাম্রাজ্যের ভিত্তি, একবারে বাবর, হুমায়ুন এবং সুরি বংশ পর্যন্ত, তারপরে আকবর থেকে ঔরঙ্গজেব পর্যন্ত, ঠিক আছে। তো এই জায়গাটা, এবং তারপর পরবর্তী মুঘল সম্রাটগণ, দ্যাট মিন্স এখানে ঔরঙ্গজেবের পরবর্তীকালে যে মুঘল সাম্রাজ্য যেটা আমরা পাচ্ছি, মুঘল শাসক যেটা পাচ্ছি একবার দ্বিতীয় বাহাদুর শাহ জাফর পর্যন্ত, 1857 পর্যন্ত, 1707 থেকে, সেই অংশটা, সেখান থেকেও কোয়েশ্চেন আসে, ঠিক আছে। তো ইম্পর্টেন্স আছে অবশ্যই। নেক্সট, দাক্ষিণাত্য সুলতানি, বিশেষ করে দাক্ষিণাত্যে আমাদের দেখছি আমরা বিজয়নগর এবং বাহমনি সাম্রাজ্য। বাহমনিকে আবার 5টা ভাগে ভাগ হচ্ছে, বিজাপুর, গোলকুন্ডা, বিদার, বেরার এবং আহমদনগর, তো সেই অংশটা। এবং তার সাথে সাথে আবার কিছু কিছু পূর্ব গঙ্গা এবং সূর্যবংশী, গজপতি, উড়িষ্যার ক্ষেত্রে এই শাসকদের সম্পর্কে আমাদের জানতে হবে। নেক্সট, মারাঠাদের উত্থান, শিবাজি কর্তৃক স্বরাজ প্রতিষ্ঠা, পেশোয়াদের অধীনের বিস্তার, মুঘল মারাঠা সম্পর্ক, মারাঠা কনফেডারেসি এবং পতনের কারণ। তো এই জায়গাটা পুরোটা, এই যে রাজনৈতিক ইতিহাসটা, এটা পুরোটাই তোমার পড়ে গেল ইউনিট 4। নেক্সট যে জায়গাটা, সেটা হচ্ছে ইউনিট 5। এখানে মিডিয়েভাল ইন্ডিয়ান হিস্ট্রির মধ্যে অ্যাডমিনিস্ট্রেটিভ এবং ইকোনমিক পার্টটা, অর্থাৎ প্রশাসনিক এবং অর্থনৈতিক পার্টটা আমরা দেখতে পাবো। এখানেও টোটাল 9টা টপিকে ভাগ করা হয়েছে। চলো বাংলাতে আমি আলোচনাটা করি। 9টা টপিক হচ্ছে, প্রথম যেটা প্রশাসন এবং অর্থনীতি। এখানে আমরা দেখছি সুলতানি আমলের প্রশাসন কী ছিল, রাষ্ট্রের প্রকৃতি কীরকম ছিল, কেন্দ্রীয় এবং প্রাদেশিক স্থানীয় স্বায়ত্ত শাসন কীরকম ছিল, উত্তরাধিকার সংক্রান্ত যে বিষয়টা সেটা কীরকম ছিল। নেক্সট, শের শাহের প্রশাসনিক সংস্কার। মেনলি মুঘল প্রশাসনের ক্ষেত্রে আমরা যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো বেশিরভাগটাই শের শাহ থেকেই তোমার নেওয়া হচ্ছে। তো সেই শের শাহর জায়গাটা আলাদা করে আমরা দেখব। মুঘল প্রশাসনের ক্ষেত্রে কেন্দ্রীয়, প্রাদেশিক, স্থানীয়, মনসবদারি এবং জায়গিরদারি প্রথা, ঠিক আছে। আমরা সুলতানি আমলেরটা প্রথমেই দেখছি, তারপরে শের শাহ, তারপরে মুঘল, তারপরে দাক্ষিণাত্যের প্রশাসনিক ব্যবস্থা, অর্থাৎ বাহমনির সময় কীরকম ছিল, মারাঠাদের প্রশাসন কীরকম ছিল, সেখানে অষ্টপ্রধানের কথা আমরা পাচ্ছি। বিজয়নগর ক্ষেত্রে অষ্টদিগ্গজের কথা আমরা পাবো কৃষ্ণদেব রায়ের সময়, তাহলে সেই অংশগুলো পুরোটা। নেক্সট, দিল্লি সুলতানি এবং মুঘলদের সীমান্ত নীতি, খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। একবারই সুলতানি
আমল থেকে শুরু করে যে অংশটা হচ্ছে উত্তর পশ্চিম সীমান্তকে কেন্দ্র করে, সেটা একবারে পুরোটা আমরা অরঙ্গজেব পর্যন্ত আমরা সেই জায়গাটা ভালো করে দেখতে পাবো। একটা মানে তোমার জেনারেল ওয়াইজ যদি আমরা দেখি, প্রত্যেকটা শাসকের সময় আলাদা রকমভাবে আমাদের সীমান্ত নীতিটা কীরকম কী নেওয়া হচ্ছে সেই অংশটা। নেক্সট, আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক কীরকম ছিল মুঘল আমলে এবং সুলতানি আমলে সেইটা। কৃষি উৎপাদন, সেচ ব্যবস্থা, একবারেই গ্রামীণ অর্থনীতি, কৃষক সমাজ, অনুদান, কৃষি ঋণ, নগরায়ন, সেই বিষয়ে কী কী স্টেপ নেওয়া হচ্ছে সেই জায়গাটা। শিল্প, তখনকার শিল্প বলতে মেনলি সুতি বস্ত্র, হস্তশিল্প, এছাড়াও কিছু কৃষিভিত্তিক শিল্প, সংগঠন, কারখানা, প্রযুক্তি, এই জায়গাগুলো আমরা পাবো। ঠিক আছে। নেক্সট, ব্যবসা ও বাণিজ্য, রাষ্ট্রীয় নীতি, অভ্যন্তরীণ বাণিজ্য, বৈদেশিক বাণিজ্য কীরকম ছিল। ইউরোপীয় বাণিজ্য এই সময় থেকে শুরু হচ্ছে। বাণিজ্য কেন্দ্র, বন্দর, পরিবহন ও যোগাযোগ, হুন্ডি সিস্টেম ও বিমা, মুদ্রা ও টাকসাল ব্যবস্থা, দুর্ভিক্ষ এবং কৃষক বিদ্রোহ কী কী হচ্ছে সেই বিষয়টা। তো এইটা হয়ে গেল তোমার মধ্যযুগ ভারতের প্রশাসনিক এবং অর্থনৈতিক ইতিহাস। নেক্সট, সোশ্যাল অ্যান্ড কালচারাল হিস্ট্রি অফ মিডেভেল ইন্ডিয়া, ইউনিট 6, অর্থাৎ 6 নম্বর ইউনিটটা আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো এখানে সোশ্যাল এবং কালচারাল বিষয়টা আমরা দেখতে পাবো, অর্থাৎ সামাজিক এবং সাংস্কৃতিক বিষয়টা মধ্যযুগের ভারতের। চলো বাংলাটা আলোচনা করি। এখানে টোটাল 12টা টপিক আমি ভাগ করেছি। প্রথম টপিক সমাজ সংস্কৃতি, সামাজিক সংগঠন এবং কাঠামো। এখানে খুব ইম্পর্টেন্ট জায়গা সুফি এবং ভক্তি আন্দোলন। ঠিক আছে, সুফি তাদের সিলসিলাগুলো গড়ে উঠছিল সেগুলো, তাদের সেখানে প্রধান প্রধান সুফি সন্ত কী ছিল, তাদের সামাজিক সংগতির কী কথা বলছে, অনুশীলন কীরকম ছিল সেই বিষয়টা। ভক্তি আন্দোলন অবশ্যই সেখানে শৈব, বৈষ্ণব, শাক্ত সমস্ত ধর্মের ক্ষেত্রে যে সমস্ত ভক্তি সাধকদের উদ্ভব ঘটছে তাদের বিষয়টা আমাদেরকে এখানে দেখতে হবে। নেক্সট, মধ্যযুগের সন্তগণ, উত্তর ও দক্ষিণ ভারতের সন্ত এবং সামাজিক রাজনৈতিক ধর্মীয় জীবনে তাদের প্রভাব। মধ্যযুগের নারী সন্ত খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা। ঠিক আছে। নেক্সট, শিখ আন্দোলন, গুরু নানক এবং তার শিক্ষা ও অনুশীলন, আদিগ্রন্থ, খালসা সমস্ত বিষয়টা এখানে চলে আসছে। নেক্সট, সামাজিক শ্রেণী বিভাগ, শাসক শ্রেণী, প্রধান ধর্মীয় গোষ্ঠী, ওলেমা, বণিক, পেশাজীবী শ্রেণী, রাজপুত সমাজ। নেক্সট, গ্রামীণ সমাজ, ছোট সর্দার, গ্রাম্য কর্মকর্তা, চাষি ও অচাষিকের শ্রেণী, কারিগর, নারীর অবস্থান। এখানে দুটো খুব ইম্পর্ট্যান্ট জায়গা আছে, একটা হচ্ছে জানানা প্রথা আর একটা দেবদাসী। নেক্সট, শিক্ষার বিকাশ, শিক্ষাকেন্দ্র, পাঠ্যক্রম, মাদ্রাসা শিক্ষা কীরকম ছিল। তারপরে ললিতকলার মধ্যে আমাদের চিত্রকলার প্রধান ধারা, মুঘল, রাজস্থানী, পাহাড়ি, গাড়োয়াল এবং সঙ্গীতের বিকাশ। এই সময় নানান গ্রন্থ লেখা হচ্ছে, সেগুলো সবই তার মধ্যে চলে আসছে। শিল্প স্থাপত্য, এখানে খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা, ইন্দো ইসলামিক স্থাপত্য, এটা সুলতানি যুগের সময়কার। তারপরে মুঘল স্থাপত্য এবং আঞ্চলিক শৈলীরও উদ্ভব ঘটছে এখানে। ঠিক আছে, তো সেই জায়গাটা পুরোটা এখানে চলে আসছে। নেক্সট, ইন্দো আরবি স্থাপত্য, মুঘল বাগান, মারাঠা দুর্গ এবং মাজার ও মন্দির। তো কোথায় কখন কার আমলে কী গড়ে উঠছে সেই জায়গাগুলোর থেকে দেখবে প্রচুর কোশ্চেন হয়, তো সেটা পুরোটাই চলে আসছে। তো মধ্যযুগের ভারতের ইতিহাস এখানে মোটামুটি শেষ হচ্ছে ইউনিট 6-এ। ইউনিট 7, রাইজ অফ ব্রিটিশ পাওয়ার অ্যান্ড রেজিস্ট্যান্স, ব্রিটিশ পাওয়ারের যে উত্থান ঘটছে এবং তারপর যে বিস্তার যে ঘটছে সেই বিষয়টা এখানে টোটাল আমি 9টা টপিকে আলোচনা করছি। 9টা টপিকে বিষয়টাকে ভাগ করা হচ্ছে। প্রথম, আধুনিক ভারতীয় ইতিহাসের উৎস বা উপাদান, মহাবেশখানা, জীবনী, স্মৃতিকথা, সংবাদপত্র, মৌখিক প্রমাণ, সৃজনশীল সাহিত্য, চিত্রকর্ম, স্মৃতিস্তম্ভ, মুদ্রা, সমস্ত কিছু তার মধ্যে পড়ে যাচ্ছে। নেক্সট, ব্রিটিশ শক্তির উত্থান, 16 থেকে 18 শতকে ভারতের ইউরোপীয় বণিক যারা আসছে, পর্তুগিজ, ওলন্দাজ, ফরাসি, ব্রিটিশ সকলের সম্পর্কে আমাদের মোটামুটি একটা ইন ডিটেলস ধারণা দরকার। তারপরে ভারতে ব্রিটিশ আধিপত্যের প্রতিষ্ঠা এবং বিস্তার, প্রধান ভারতীয় রাজ্যগুলির সাথে ব্রিটিশ সম্পর্ক, বিশেষ করে বাংলাতে শুরু হচ্ছে, বাংলা, অযোধ্যা, হায়দ্রাবাদ, মহীশূর, কর্ণাটক, পাঞ্জাব পরপর আমাদেরকে দেখতে হবে। যদিও কর্ণাটকটা প্রথমেই শুরু হচ্ছে। ঠিক আছে, তো কর্ণাটক ধরে আমরা যদি এগোই তাহলে কর্ণাটক, বাংলা, অযোধ্যা, হায়দ্রাবাদ, মহীশূর, পাঞ্জাব পরপর। এর সাথে অবশ্যই সিন্ধু টিন্দু অল্প করে চলে আসবে পাঞ্জাবকে ধরতে গেলে। তো এই জায়গাটা পুরোটা, এবং এখানে বোধহয় মারাঠাদের বিষয়টাও এখানে দেওয়া নেই, হয়তো আগের ইয়েতে করা আছে, তো সেই কারণে মারাঠা নেই, কিন্তু মারাঠাটাও খুব গুরুত্বপূর্ণ, অবশ্যই এখানে লেখা হয়নি। নেক্সট, 1857 সালের বিদ্রোহ, কারণ, প্রকৃতি এবং প্রভাব কীরকম ছিল।
কোম্পানি এবং ক্রাউনের প্রশাসন, বিশেষ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে কেন্দ্রীয় এবং প্রাদেশিক শাসন কাঠামো কীরকম ছিল সেইটা। প্যারামাউন্টশিপ যে ধারণা, সার্বভৌম ক্ষমতা, সেটার সিভিল সার্ভিস, বিচার বিভাগ কীরকম ছিল, পুলিশ এবং সেনাবাহিনী কী ছিল। তারপর স্থানীয় স্বায়ত্তশাসন দেওয়া হচ্ছে 80-র দশকে আমরা দেখতে পাচ্ছি সেইটা। এবং পরবর্তীকালে সাংবিধানিক পরিবর্তন 1909 থেকে 1935। সাংবিধানিক পরিবর্তন হিসাবে আমাদের মেনলি 3টে অ্যাক্টের কথা আমরা এখানে দেখব। 1909-এর মডেলে মিন্টো, 1919-এর মন্টেগু চেমসফোর্ড এবং 1935 সালে ভারত শাসন আইন। কিন্তু তার আগে একবারেই যদি আমরা দেখি পুরোটা, 1773 খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্ট, তারপরে পিটের ভারত শাসন আইন, তারপরে তোমার 1813 চার্টার অ্যাক্ট, 1833 চার্টার অ্যাক্ট, এগুলো আমাদেরকে দেখতে হবে। ঠিক আছে, তো কীভাবে ব্রিটিশ সাম্রাজ্যের যে তোমার ব্রিটিশ শাসনের বিষয়টা ওখানে দেওয়া আছে পুরোটা 1858 পর্যন্ত, এবং তারপরে যে সমস্ত পরিবর্তনগুলো হচ্ছে, কি দেওয়া হচ্ছে ভারতীয়দের সুযোগ সুবিধা, সেই বিষয়গুলো পুরোটাই আমাদেরকে দেখতে হবে। নেট মানে সেখানে কোনোটাই ছাড়া যাবে না। আর এখন যেটা প্লাস পয়েন্ট, আগের সিলেবাসটা যদি তোমরা দেখো, পুরনো কোশ্চেন যদি তোমরা দেখো, দেখবে 2012-14 পর্যন্ত যে সমস্ত কোশ্চেন, সেখানে দেখবে ইউরোপের ইতিহাস থেকেও কোশ্চেন থাকতো, কিন্তু এখন ইউরোপের ইতিহাস নেই, পুরো ইন্ডিয়ান হিস্ট্রি। সেখানে একবারেই আর্লি এজ থেকে শুরু করে, আমি সকলকে এই কথাটাই বলি সমস্ত স্টুডেন্টদেরকে, যে হিস্ট্রি নেটের সিলেবাস মানে হচ্ছে পুরো ইন্ডিয়ান হিস্ট্রি, কোনোটাই ছাড়ার কোনো অবকাশ নেই, যেখান থেকে হোক কোশ্চেন ওরা দিতে পারে। তো হিউজ একটা সিলেবাস, এটা নিয়ে বলার কিছু নেই। তো মোটামুটিভাবে পড়ার সুবিধার্থে আমি যেটুকু করা যায় সিলেবাসটা থেকে, সেইটাই করা আছে এখানে। ঠিক আছে, তো কম সম কোনো ব্যাপার নেই, যা সিলেবাসে দেওয়া আছে সেইটাকেই করা আছে। ঠিক আছে, তো একটা যদি পাট করে দেখা হয় তাহলে অনেকটাই সুবিধা হবে আমার মনে হয় স্টুডেন্টদের, সেই কারণেই আমি এটা করেছি, অন্য আর কিছুই নয়। নেক্সট ইউনিট 8 কলোনিয়াল ইকোনমি অ্যান্ড সোসাইটি, অর্থাৎ উপনিবেশিক অর্থনীতি এবং সমাজ। এটাও টোটাল 14টা টপিকে ভাগ করা আছে। প্রথম থেকে একবারে ঔপনিবেশিক অর্থনীতি, বাণিজ্যের গঠন, পরিমাণ ও দিকের পরিবর্তন, তারপরে কৃষির বিস্তার, বাণিজ্যিকীকরণ কীভাবে হচ্ছে, শিল্পের অবক্ষয় অর্থাৎ ডিআরবানাইজেশন, ইকোনমিক ড্রেন থিওরির যে বিষয়টা, ডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। ঠিক আছে, তো অবশিল্পায়নের যে বিষয়টা বাংলায় যদি বলি, তো সেই জায়গাটা পুরোটাই চলে আসছে। তারপরে ব্রিটিশ শিল্পনীতি, আধুনিক শিল্পসমূহ, কারখানা কিভাবে হচ্ছে, ট্রেড ইউনিয়ন আন্দোলন, শ্রমিক আন্দোলন, এইটা। তারপর তোমার ফ্যাক্টরি অ্যাক্ট এখানে চলে আসবে সেখানে। নেক্সট আর্থিক নীতি, ব্যাংকিং, মুদ্রা বিনিময়, রেলপথ এবং যোগাযোগ, ডাক তার, এই সমস্ত ক্ষেত্রে কি ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে ব্রিটিশদের তরফ থেকে, সেই জায়গাটা। নেক্সট নতুন নগর কেন্দ্রের বিকাশ, নগর পরিকল্পনা, স্থাপত্যের নতুন বৈশিষ্ট্য, নগর সমাজ, নগরের সমস্যা, দুর্ভিক্ষ, মহামারী, সরকারি নীতি। তারপরে উপজাতীয় কৃষক আন্দোলন প্রচুর পরিমাণে হচ্ছে, আমরা উপজাতি কৃষক আন্দোলন আমরা দেখতে পাচ্ছি একবারেই সন্ন্যাসী বিদ্রোহ থেকেই শুরু করো, সন্ন্যাসী বিদ্রোহ থেকে শুরু করে কোল, ভিল, মুন্ডা, সাঁওতাল সমস্ত কিছুই এখানে চলে আসবে। নেক্সট মিশন এবং রূপান্তরের পথে ভারতীয় সমাজ, এখানে মেনলি মিশনারিদের যে যোগাযোগ, মিশনারিরা ভারতে আসছে এবং তারপর যে ভারতের মেনলি 1813 চার্টার অ্যাক্টের পরবর্তীকালে যখন পড়াবো ইন ডিটেলস, আমি বিষয়টা নিয়ে আলোচনা করব, কিভাবে তারা আসছে ভারতে এবং কিভাবে ভারতে খ্রিস্ট ধর্মের একটা প্রচারের কথা বলছে, এবং তার সাথে সাথে অবশ্যই সমাজের কিছু ভালো দিকও আসছে সেইগুলো। নেক্সট নতুন শিক্ষানীতি, বিশেষ করে ইংরেজি ভাষা, বিজ্ঞান ও প্রযুক্তি, জনস্বাস্থ্য, চিকিৎসার বিকাশ, একবারেই ম্যাকলে মিনিট থেকে শুরু করে উডের ড্যাশবেজ এবং তারপরে হান্টার কমিশন, পুরো একবারেই এডুকেশনের যে বিষয়টা পুরোটা, এসসি ঘোষের যে বইটা আছে বিখ্যাত মডার্ন ইন্ডিয়ান এডুকেশনের উপরে, সেই জায়গাটা পুরোটা দেখতে হবে। এডুকেশন কমিশন গঠন হচ্ছে, তো সেই জায়গাগুলো পুরোটা আর কি। এখান থেকে একটা কোশ্চেন হয়, প্রতিটা নেটেই প্রায় কোশ্চেন হয়। ঠিক আছে, নেক্সট নবজাগরণ, খুব বড় একটা পার্ট, 11 নম্বর টপিক এখান থেকে আমরা পাচ্ছি। আর্থসামাজিক সংস্কার, মধ্যবিত্ত শ্রেণীর উত্থান, জাতিভিত্তিক সংগঠন, গতিশীলতা। এখানে ভারতের নবজাগরণের যে ব্যাপারটা, একবারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, নববঙ্গ আন্দোলন, তারপরে ব্রাহ্ম সমাজ, এই জায়গাটা পুরোটা এখানে চলে আসছে। নেক্সট নারীদের বিষয়ে, নারী প্রশ্ন, জাতীয়তাবাদী আলোচনা, নারী সংগঠন কী গড়ে উঠছিল, একবারেই পুরো সারদা অ্যাক্ট পর্যন্ত আমরা দেখতে পাবো নারীদের সংক্রান্ত কী হচ্ছে, বিবাহ আইনের ক্ষেত্রে কি হচ্ছে, নারীদের কি সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, সেই বিষয়গুলো।
নেক্সট ছাপাখানা, সাংবাদিকতা, জনমত। নেক্সট ভারতীয় ভাষার আধুনিকীকরণ, সাহিত্যিক রূপ, চিত্রকলা, সঙ্গীত পরিবেশন কলায় নতুন দিক নির্দেশ। এই পুরো জায়গাটাই পুরোটাই পড়ছে কলোনিয়াল ইকোনমি অ্যান্ড সোসাইটির মধ্যে, 8 নম্বর টপিকের মধ্যে, 8 নম্বর ইউনিটের মধ্যে। নেক্সট ইউনিট 9, রাইজ অফ ন্যাশনালিজম অ্যান্ড পোস্ট ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়া। একবারেই তোমার জাতীয়তাবাদের উত্থান থেকে শুরু করে পরবর্তী স্বাধীনতা পরবর্তী ভারতের যে অবস্থা, সেই বিষয়টা এখানে ইন ডিটেলস আমাদেরকে দেখতে হবে। চলো আমরা বাংলাটা দেখি। ভারতীয় জাতীয়তাবাদের উত্থান, জাতীয়তাবাদের সামাজিক এবং অর্থনৈতিক ভিত্তি কীরকম ছিল, ভারতীয় জাতীয় কংগ্রেসের জন্ম, কিভাবে কংগ্রেসের উত্থান ঘটছে, তার নরমপন্থী পর্যায়, চরমপন্থী পর্ব, বিপ্লবী আদর্শ পরবর্তীকালে যেটা হচ্ছে সেই জায়গাগুলো। নেক্সট স্বদেশী এবং স্বরাজ, 1905 খ্রিস্টাব্দে সকলেই আমরা জানি স্বদেশী আন্দোলন, সেই জায়গাটা। নেক্সট গান্ধীজি গণ আন্দোলন, তারপরেই মোস্ট ইম্পর্ট্যান্ট জায়গা। তারপরে অন্য আরেকটা ফেজ সুভাষচন্দ্র বসু এবং আজাদ হিন্দ ফৌজ, জাতীয় আন্দোলনের মধ্যবিত্তের ভূমিকা, নারী অংশগ্রহণ কীরকম ছিল, সেই জায়গাগুলো পুরোটাই আমাদেরকে দেখতে হবে। নেক্সট বামপন্থী রাজনীতি, দলিত আন্দোলন, সাম্প্রদায়িক রাজনীতি, মুসলিম লীগ এবং পাকিস্তানের জন্ম, স্বাধীনতা ও দেশভাগের অভিমুখে। কোনোটাই ছাড়া যাবে না, সব কিছুই করতে হবে। তো টপিক ওয়াইজ করলে নিজেদের সুবিধা হবে। তো সেখানে যেমন ধরো এখানে আমি 5 নাম্বার টপিকটাকে একটু আলোচনা করি, সুভাষচন্দ্র বসু, আজাদ হিন্দ ফৌজ, তার সাথেই লেখা আছে জাতীয় আন্দোলনের মধ্যবিত্তের ভূমিকা। তো মধ্যবিত্তের ভূমিকা তো আর সুভাষচন্দ্র বসু, আজাদ হিন্দ ফৌজের সাথে আলোচনা হবে না, ওটা আলাদা করে করতে হবে। নারী অংশগ্রহণ, অর্থাৎ নারীদের আলাদা করে একটা টপিক তুমি করে নেবে বা আলাদা করে একটা আলোচনা করে সেইটাকে আমাদেরকে দেখতে হবে। সেখান থেকে কোয়েশ্চেন আসে, তো খুব কম আলোচনার মধ্যে 2-3 পাতার মধ্যে যদি নারীদের পুরো বিষয়টাকে তুমি শর্ট আউট করে নিতে পারো, তাহলে দেখবে তোমার কাছে খুব ইজি হয়ে যাবে বিষয়টা, সেখান থেকে কোয়েশ্চেন আসবে। শেখর বন্দ্যোপাধ্যায়ের বইটা যারা পড়েছো তাদের দেখবে যে ওমেন্স ডিসকোর্সের উপরে একটা পুরো চ্যাপ্টার আছে। তো ওই চ্যাপ্টারটা যদি আমরা ভালো করে স্টাডি করি তাহলে ওই 4-5 পাতার মধ্যেই চলে আসবে এই বিষয়টা। তো এইভাবে পড়াশোনাটা করতে হবে, ছোট ছোট করে টপিকে ভাগ করে যদি পড়াশোনাটা করো তাহলে ইজি হবে অনেকটা, ঠিক আছে। নেক্সট স্বাধীনোত্তর ভারত, দেশভাগের চ্যালেঞ্জ, বিশেষ করে দেশীয় রাজ্যগুলির অন্তর্ভুক্তি, কাশ্মীর, হায়দ্রাবাদ, জুনাগড়। এই জায়গাটা পরবর্তী দেশভাগের পরে যে মেন যে জিনিসটা হয়েছিল, মেন চ্যালেঞ্জ বলতে পারি আমরা, যেটা দেশীয় রাজ্যগুলির অন্তর্ভুক্তি। তো সেই অংশটা বিশেষ করে কাশ্মীরকে দেখতে হবে আমাদের, হায়দ্রাবাদ এবং জুনাগড় কীভাবে। তার মধ্যে কাশ্মীরটাই সবথেকে বেশি ঝামেলা দিয়েছিল এবং এখনও দিচ্ছে, সকলেই জানো। নেক্সট বি.আর. আম্বেদকর, ভারতীয় সংবিধান প্রণয়ন এবং এর বৈশিষ্ট্য কীরকম ছিল, একবারেই তোমার গণপরিষদ থেকে শুরু করে 1950-এর সংবিধান প্রণয়ন পর্যন্ত সময়কালটা এখানে দেখতে হবে। নেক্সট আমলাতান্ত্রিক কাঠামো, তারপরে নতুন শিক্ষানীতি কী হচ্ছে, যেটা এনইপি আজকে আমাদের একবারই 2020-তে এসে এনইপি পাচ্ছে। তো এটা তার আগের থেকেই শিক্ষানীতি নেওয়া হচ্ছিল, এই জানো হয়তো, কোঠারি কমিশন, মুদালিয়ার কমিশন এবং নানান কমিশন গঠিত হয়েছে আর কি। তো সেই জায়গাগুলো অল্প বিস্তর, এটা যদি আমরা পড়াশোনা করি তাহলে এটা আমাদের পেপার 1-এও কাজে লেগে যাবে, ঠিক আছে। তো এইভাবেই পড়াশোনা করতে হবে, চালাকি করতে, স্মার্ট এডুকেশন দরকার, স্মার্টলি পড়াশোনা করতে হবে, ঠিক আছে। দুটো দিকেই কাজে লাগবে। যদি আমরা সংবিধান প্রণয়ন এবং সংবিধানের কিছু ধারা আমরা মুখস্থ করি তাহলে সেইটা আমাদের তো তোমার হায়ার এডুকেশন, গভর্নেন্স, পলিসি, সেই জায়গাটায় কাজে লেগে যাবে। হিস্ট্রি স্টুডেন্টদের এটাই তো সুবিধা। আমরা যদি এডুকেশনের দিকটা যদি ভালো করে পড়াশোনা করি, আমি যেটা বলছিলাম একটু আগে, এসসি ঘোষের এডুকেশনের বইটার উপরে কথা বলছিলাম, যে পুরো এডুকেশন কমিশন যেগুলো গড়ে উঠছে সেইটা, তো ওইটা তো আমাদের ইয়েতে পেপার 1-এ হিউজ কাজে লাগবে। আমি যখন পেপার 1 পড়াই তো দেখি যে এডুকেশনের ওই পার্টটা যখন পড়াই তখন হিস্ট্রি স্টুডেন্টরা সকলেই ঝাটঝাট অ্যান্সার করে দেয়, কিন্তু বাকি আদার্স যে সমস্ত স্টুডেন্ট, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, তারা কিন্তু করতে পারে না। তার কারণ হচ্ছে এই এডুকেশনের জায়গাটা আমাদের ইতিহাসের স্টুডেন্টদেরকে পড়তে হয়, ঠিক আছে। একবার এই এনসিয়েন্ট ইন্ডিয়া থেকে শুরু করে পুরোটাই পড়া সকলেই পড়ো। তো হায়ার এডুকেশনের যে পার্টটা আছে, যেখানে তোমার পেপার 1-এর যে 10টা পার্ট, তার মধ্যে একটা পার্ট হচ্ছে হায়ার এডুকেশন পলিসি অ্যান্ড গভর্নেন্স, তো সেখানে আমাদের খুব কাজে লেগে যাবে। তো একটু পড়াশোনাটাকে একটু চালু করে, মানে তোমার একটু স্মার্টলি যদি করো তাহলে দেখবে খুব সুবিধা পাবে তোমরা, ঠিক আছে। নেক্সট অর্থনৈতিক নীতি, পরিকল্পনা, উন্নয়ন, উচ্ছেদ, উপজাতি সমস্যা, ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন, খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা, ঠিক আছে। ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন, কারণ
ব্রিটিশরা যখন ভারতে যখন ক্ষমতা হস্তান্তর হচ্ছে, তখন 14টা টোটাল স্টেট ছিল, সেখান থেকে আজকে 29টা স্টেট হয়েছে। তো সেইটা কীভাবে হচ্ছে আর কি, ঠিক আছে, অন্তত প্রথম দিকের স্টেজটা তো আমাদেরকে দেখতে হবে। নেক্সট, পররাষ্ট্রনীতি, বিশেষ করে পঞ্চশীল এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনা সেখানে চলে আসবে, সেই জায়গাগুলো দেখতে হবে ভালো করে। ভারতীয় রাজনীতির গতিশীলতা, জরুরি অবস্থা, ভারতীয় অর্থনীতির উদারীকরণ, বেসরকারীকরণ, বিশ্বায়ন, যদিও এতটা কোয়েশ্চান এতটা হয়তো আসে না, কিন্তু সিলেবাসে আছে, সেই কারণে আলোচনা করা হয়েছে এখানে, ঠিক আছে। তো এই হচ্ছে 9টা পার্ট। এই টোটাল যে 9টা পার্ট ছিল, ভালো করে আরেকবার আমি বলে দিই, এখানে সুবিধা হবে। প্রথম দুটো পার্ট হচ্ছে এনসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি। প্রথমটা 600 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত, আর্লি ফেজ থেকে শুরু করে, একবারে সোর্স থেকে শুরু করে 600 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত, সেটা ছিল ফার্স্ট ইউনিট। সেকেন্ড ইউনিট যেটা ছিল, সেটা এনসিয়েন্ট ইন্ডিয়া 2 দেখে নেবে সকলেই একবার করে, যখন ইয়েটা করবে একবার ভিডিও দেখার সময়। এনসিয়েন্ট ইন্ডিয়া 2, সেখানে আমরা পেলাম 600 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টাব্দ, ঠিক আছে। তো এইটা হলো সেকেন্ড ইউনিট। থার্ড ইউনিটে আমরা পেলাম আর্লি মিডিয়েভাল ইন্ডিয়া, সেখানে 600 খ্রিস্টাব্দ থেকে শুরু করে আমরা 1206 পর্যন্ত। তারপরে পলিটিক্যাল হিস্ট্রি পেলাম মিডিয়েভাল ইন্ডিয়ার একটা, পেলাম ইকোনমিক হিস্ট্রি, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড ইকোনমিক হিস্ট্রি, তারপরে সোশ্যাল হিস্ট্রি, সোশ্যাল বা কালচারাল হিস্ট্রি, এইভাবে ওদের ভাগটা করা আছে। তো এই গেল 6টা, অর্থাৎ প্রথম দুটো এনসিয়েন্ট ইন্ডিয়া, 3 নাম্বারটা ছিল আর্লি মিডিয়েভাল ইন্ডিয়া, তারপরে 3টা হচ্ছে মধ্যযুগ, ঠিক আছে, মিডিয়েভাল ইন্ডিয়ান হিস্ট্রি, তারপরে 3টা আধুনিক যুগ, ঠিক আছে। আধুনিক যুগের একবারেই তোমার ব্রিটিশ সাম্রাজ্যের উত্থান কীভাবে হচ্ছে সেই জায়গা থেকে শুরু করে তোমার পুরোটাই ইকোনমি, সোসাইটি, সমস্ত কিছু সেখানে চলে আসছে। তারপরে একবারে তোমার জাতীয়তা, ন্যাশনালিজম, সেখানে গান্ধীজি, সুভাষচন্দ্র বোস, যেটা এই ইউনিটটা আমরা পাচ্ছি, এখান থেকে শুরু করে একবারেই স্বাধীনতা উত্তর ভারত, পোস্ট ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়া পর্যন্ত আমরা এখানে পাচ্ছি। তো এই হলো 9টা পার্ট। 10 নম্বর পার্টটা হচ্ছে সব থেকে ইম্পর্ট্যান্ট পার্ট, সেটা হচ্ছে হিস্টোরিক্যাল মেথড, রিসার্চ অ্যান্ড হিস্টোগ্রাফি। এইটা অনেকের কাছে অনেক ডিফিকাল্টও লাগে। তো যাই হোক, যদি সম্ভব হয় আমি চেষ্টা করব পুরো ইউনিটটার উপরে ভিডিও দেওয়ার, দেখা যাক কতটা কি করতে পারি। আমার তো ইচ্ছা আছে পুরো যে সিলেবাসটার উপরেই আলোচনা আমি করব ভিডিও নিয়ে। তো যারা চ্যানেল সাবস্ক্রাইব করনি বা লাইক করনি, তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে নেবে, তাতে তোমাদের আপডেট পেতে সুবিধা হবে, কারণ এরপর আমি কিন্তু ভিডিও নেট থেকে পরপর দিতে থাকবো, ঠিক আছে। এর পাশাপাশি আরেকটা কথা বলি, আমি টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেখবে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে অবশ্যই গ্রুপে জয়েন করে যাবে, কারণ আমি যা কিছু আপলোড করব এরপর থেকে সমস্তটাই কিন্তু টেলিগ্রামে, আমি এই পিপিটিটা আমি দিয়ে দেবো সেখানে, যেটা তোমাদের খুব সুবিধা হবে, ঠিক আছে। স্ক্রিনশট প্রত্যেকটা স্লাইডে নিতে হবে না, সেখানে ডাইরেক্ট তোমরা পেয়ে যাবে। 2 নাম্বার হচ্ছে কি ভিডিও আমি নিয়ে আসছি, সেই ভিডিওটার লিঙ্কটাও ওখানে পেয়ে যাবে তোমরা, তাহলে আপডেটটা পেতে তোমাদের সুবিধা হবে। অবশ্যই ফ্রি অফ কোস্ট, কোনো চার্জ ফাজের কোনো ব্যাপার নেই, অবশ্যই টেলিগ্রাম গ্রুপটায় জয়েন করে যাবে। তো হিস্টোরিক্যাল মেথড, ঐতিহাসিক পদ্ধতি, গবেষণা, ইতিহাস তত্ত্ব, এখানে টোটাল 18টা ভাগে ভাগ করেছি। এটা মোটামুটি 7-8টা পার্ট হবে। আমি পুরো সিলেবাসটাকে দেখে একটা তোমার ভাগটা করে রেখেছি এখানে, তো অত ঘাবড়াবার কিছু নেই, ঠিক আছে। ইতিহাস তত্ত্ব কি, এখানে মেনলি তোমার ইতিহাস বিজ্ঞান, কলা নাকি সমাজ বিজ্ঞান, ইতিহাসে কার্যকারণ, কল্পনা, এটা মেনলি তোমার ইতিহাস কি সেই বিষয়টা আমাদেরকে জানতে হবে, কিভাবে ইতিহাস লেখা হচ্ছে সেই বিষয়টা জানতে হবে, সেখানে ফুটনোটস কি, থিসিস কি, এই যে এই অংশটা ইতিহাসে বিষয় নির্বাচন, নোট গ্রহণ, তথ্যচিত্র, পাদ টিকা বা তোমার ফুটনোটস, তারপরে তোমার অ্যাসাইনমেন্ট কিভাবে লিখবে, থিসিস কিভাবে লিখবে, গ্রন্থপঞ্জি কি, প্লাজিয়ারিজম কি, এগুলো তো তোমার পেপার 1ও কাজে লাগবে। আমি বললাম না যে এই জায়গাটা কিন্তু খুব কাজের, ঠিক আছে। তো এই অংশটা অ্যাকচুয়ালি এখানে মেনলি আমরা যদি দেখি, তো তোমার প্রথম হচ্ছে ইতিহাস কি সেই বিষয়টা আমাদেরকে জানতে হবে। নেক্সট হচ্ছে গবেষণা পদ্ধতি বা রিসার্চ মেথোডোলজি বিষয়টা জানতে হবে, হাইপোথিসিস বিষয়টা জানতে হবে, তারপরে তোমার উৎস, কিভাবে তথ্য আমরা সংগ্রহ করব সেইটা প্রাথমিক, তারপরে তোমার সেকেন্ডারি সোর্স, প্রাইমারি সোর্স, এই জায়গাগুলো।
নেক্সট এই অংশটা যেটা আমি বললাম একটু আগে, তারপরে যেটা সেখান থেকে কোশ্চেন প্রচুর হয়, এই পুরো পার্টটা থেকে হয়তো একটা কোশ্চেন হয়, যেটা বললাম 5টা 6টা বা এই টোটাল 10 নাম্বার পর্যন্ত টপিক, সেখান থেকে একটা কোশ্চেন হয়, আর এখান থেকে দুটো কোশ্চেন হয় 11 থেকে 18। এটা কি একবারেই তোমার ইতিহাস যে লিখন, যে সূচনা হয়েছিল একবারে গ্রিক রোমান চার্চ ইতিহাস তত্ত্ব, একবারে হেরোডোটাস থেকে শুরু করে মিশেল ফুকো, উত্তর আধুনিকতাবাদ, ওয়েস্টার্ন হিস্টোগ্রাফি, সেই পুরোটা ওয়েস্টার্ন হিস্টোগ্রাফারদের যে বিবরণ, সেই জায়গাটা পুরোটা আমাদেরকে দেখতে হবে, এবং তার সাথে সাথে অবশ্যই ভারতের ইতিহাস চর্চাটাও আমাদেরকে দেখতে হবে। বিশেষ করে যেখান থেকে সবথেকে বেশি কোশ্চেন আসছে ইদানিং পিরিয়ডে, যদি আমরা দেখি কোশ্চেন, তাহলে সেটা হচ্ছে সাবঅল্টার্ন স্টাডিজ। ঠিক আছে, ভারতের যে সাবঅল্টার্ন ইতিহাস চর্চা, সেই জায়গাটা। তো এইভাবে টোটাল 10টা ইউনিট আমি আলোচনা করলাম, বললাম যে কীভাবে প্রথম দুটো প্রাচীন ভারত, 3 নাম্বারটা আদি মধ্যযুগ, তারপরে 3টা মধ্যযুগ, তারপরে 3টে তোমার পাচ্ছি আমরা আধুনিক যুগ, তারপরে আধুনিক যুগ মিন্স নট ইন্ডিপেন্ডেন্স পিরিয়ড, আফটার ইন্ডিপেন্ডেন্সও কোশ্চেন হতে পারে। ঠিক আছে, সিলেবাসে দেওয়া আছে একবারে প্রেজেন্ট এজ পর্যন্ত সিলেবাস। ঠিক আছে, কোনো ইয়ে নেই, যদিও কোশ্চেন মোটামুটিভাবে 1960 বা নেহেরু যুগ পর্যন্তই আসে। হ্যাঁ, তারপরে দু একটা কোশ্চেন হয়তো কোনোবার চলে আসে, মোটামুটিভাবে নেহেরু যুগ পর্যন্তই কোশ্চেন বেশিরভাগ সময় হয়। আর তারপরেরটা হচ্ছে তোমার ইতিহাস চর্চার এই যে টপিকটা, এইটা ইউনিটটা, এই ইউনিটটা। তো এই গেল ইতিহাসের সিলেবাস। আমি আবার বলছি, ইতিহাসের সিলেবাস মানে কিন্তু পুরো ইন্ডিয়ান হিস্ট্রি। ঠিক আছে, একবারে আর্লি সময় থেকে শুরু করে, অর্থাৎ একবারেই প্রথম থেকে শুরু করে প্যালিওলিথিক ফেজ থেকে শুরু করে একবারে আজ পর্যন্ত যে ইতিহাস ভারতের, সেই ইতিহাসটা আমাদেরকে জানতে হবে। এবং তার সাথে সাথে ইতিহাস চর্চার ক্ষেত্রে আমরা যেটা পাবো, সেটা গ্রিক রোমান, তারপরে তোমার আরও এই যে ভাগগুলো করা আছে আমি আর পড়লাম না, রেনেসা, ইতিহাস লিখনের প্রভাব কীরকম ছিল এর, নেক্সট নেতিবাচক ইতিবাচক স্কুল, অর্থাৎ এখানে তোমার সবগুলোই পাবে পরপর, দেখবে পজিটিভিস্ট, হ্যাঁ পজিটিভিজম, এই সমস্তগুলাই এখানে চলে আসবে। মার্ক্সীয় দর্শন কী ছিল, সাইক্লিক্যাল থিওরি, যেখানে স্প্যাংলারের কথা আমরা পারবো, চ্যালেঞ্জ রেসপন্স তত্ত্ব, টোয়েনবি, বার্লিন বিপ্লবে আমরা ভন র্যাঙ্কের কথা পাবো। ঠিক আছে, উত্তর আধুনিকতাবাদে আমরা দারিদা এবং ইয়ের কথা পাবো, তোমার মিশেল ফুকো। তারপরে তোমার ইয়েতে কি বলছিলাম যেন, সাবঅল্টার্নে আমরা অবশ্যই ইয়ের কথা পাবো, প্রিজন নোটস বুকস, কে মনে পড়ছে না এই মুহূর্তে নামটা, সাবঅল্টার্ন তত্ত্বের যিনি প্রবক্তা, যদি কারো মনে থাকে অবশ্যই কমেন্টে জানাবে। তো এই পুরো বিষয়টাই আমাদের এখানে দেখতে হবে আমাদের। আর আমি চেষ্টা করব, আমি আবার বলছি, আমি চেষ্টা করব পুরো ইউনিটগুলোকে কভার করার। জুন পর্যন্ত আমি কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব, সপ্তাহে একটা দুটো। তো যারা চ্যানেল সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে রাখবে, এবং মাস্টলি টেলিগ্রাম গ্রুপটাতে জয়েন করবে। ঠিক আছে, তো নেক্সট চলো, আর কিছু নেই, এখানে শেষ করছি আজকের ভিডিও আমি। থ্যাংক ইউ, সকলে ভালো থেকো এবং পড়াশোনাটা কন্টিনিউ করো, সাকসেস অবশ্যই।